প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডিসকাশনের এই পর্বে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করি। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। সুপ্রিয় দর্শক, দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 28,000 মেগাওয়াট। বেসরকারি খাতে বিনিয়োগের উপরে ভর করে এই উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে বাংলাদেশ। তবে বয়ান তৈরি হয়েছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা দুষ্টচক্র, অলিগার্ক। কেন এই বয়ান, তা নিয়ে আজ আমরা আলাপ করব। আমার অতিথি KM রেজাউল হাসানাত, তিনি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র জোট বিপ্পার প্রেসিডেন্ট। আপনাকে আমার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আলোচনায় যাবার আগে একটু আলোচনা করি। কয়েকদিন ধরে যেহেতু একটু আলোচনা হচ্ছে যে আপনারা পিডিবির কাছে বেশ বড় অঙ্কের অর্থ পাবেন, প্রায় 16,000 কোটি টাকা। একটু বলবেন যে এই অর্থ পাওয়ার প্রক্রিয়াটা কত দূর এগিয়েছে, পিডিবি কি জানিয়েছে আপনাদেরকে? আমরা এখনো পর্যন্ত জানি না যে এই অর্থটার কি পরিমাণ হলো আমাদেরকে দেওয়া হবে। আমরা গত 1 মাস ধরে অ্যাডভাইজার থেকে শুরু করে সেক্রেটারি, পিডিবি চেয়ারম্যান সবার সঙ্গে কথা বলছি। ইট ইজ অলমোস্ট 6 মান্থস মানে বিল পেন্ডিং আর কি আছে। তো আমরা যেটা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে এই 16,000 কোটি টাকার মধ্যে 8-9 হাজার কোটি টাকা আপনার HFO প্ল্যান্টের জন্য, মানে এই 16,000 কোটি টাকা কিন্তু অন্যান্য লাইক আপনার গ্যাস প্রজেক্ট, কোল প্রজেক্ট সবই আছে, অল ইনক্লুসিভ। তো আমরা কিন্তু বলেছি যে অ্যাটলিস্ট আমাদের যে পাওনাটা 8-9 হাজার, এইখান থেকে 3,000 কোটি টাকা যেন দেওয়া হয়, যাতে আমরা খুব তাড়াতাড়ি এলসি খুলতে পারি। মানে এই জানুয়ারির মধ্যে আমরা এলসিটা খুলতে পারি, কারণ মার্চ মাসে 3টে হলো প্রয়োজন হবে, মানে ইভেন্ট আছে। একটা হলো রোজা, আপনারা জানেন। 2 নম্বর হলো আপনার হলো বোরোর ইরিগেশনটা এই মিড ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে, এবং থার্ড হলো আপনার সামার। সো হয়তো বোরোর ইরিগেশনটা যেহেতু রাতে হয়, সেটা হয়তো মার্জিনালি মেক আপ করতে পারে, বাট সন্ধ্যার সময় পিকস আওয়ারে, যখন হলো ইফতারের সময় থেকে তারাবির সময়, এই সময়টাতে ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের মনে হয় যে এই বছর 17,000 থেকে 18,000 মেগাওয়াট পর্যন্ত চলে যাবে। এই সময় কিন্তু মানে HFO প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি না দিলে তখন একটা হিউজ, মানে আমাদের হিসাবে প্রায় 3,000 মেগাওয়াটের মতো তখন হলো একটা লোডশেডিং, মানে আমরা মুখোমুখি হব। বলছিলেন যে আপনার টাকা পাবেন, টাকাগুলো দরকার, যেহেতু আপনাদের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য তেল আনতে হবে। টাকা তো যেটা আমরা জানি যে আসলে প্রায় 2 বছর ধরে আসলে পিডিবির বকে আপনাদের সঙ্গে, কিন্তু ইদানিং আপনারা এটি নিয়ে বেশি কথা বলছেন বলে সরকার মনে করছে। এটার কি জবাব দিবেন? মানে আপনার কোশ্চেনটা কি যে এখন নতুন গভর্নমেন্টের জন্য নতুন পলিটিক্যাল সিচুয়েশন আমরা বেশি সরব হয়েছি? না, অ্যাকচুয়ালি না। ইটস ট্রু যে আমাদের 2 বছর ধরে বা মোর দ্যান 2 ইয়ার্স ধরে এই ধরনের পেন্ডিং ছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে 6 মাস পরিমাণও আমাদের বাকি ছিল। কিন্তু তখন যেটা ছিল, ধরেন আজ থেকে 1.5 বছর 2 বছর আগে, তখন কিন্তু আমাদের কোনো লস ছিল না। মানে গত 2 বছর আমরা কারেন্সি ডিভ্যালুয়েশনে, মানে ডলার টাকা ডিভ্যালুয়েশন অ্যাজ ওয়েল এজ দেরিতে পেমেন্ট করার জন্য আমার যে ব্যাংক ইন্টারেস্ট, তাতে আমাদের প্রায় অলমোস্ট 9,000 কোটি টাকা আমরা প্রাইভেট সেক্টর এই লসটা আমাদের ব্যালেন্স শিটে চলে এসছে। এইটা আসার জন্য ব্যাঙ্কগুলো, আর বিকজ ব্যাঙ্কগুলো তো জানে আমাদের ফিনান্সিয়াল একটা স্টেটমেন্ট তাদেরকে আছে, তারা জানে যে এই পরিমাণ লস আমাদের ব্যালেন্স শিটে আছে। যার জন্য ব্যাঙ্ক ইজ ভেরি শেকি। তারা আগে যেভাবে আমাদেরকে এলসি খুলতে অ্যালাউ করতো, যেভাবে তারা কোঅপারেট করতো, তারা করছে না। ইটস এ বিজনেস। তো যার জন্য আমি বলি আমাদের যে লাইফ লাইন ছিল, সমস্ত লাইফ লাইন শেষ এখন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এখন খুব জোরে বলছি যে আমরা কিন্তু পারবো না। গভর্নমেন্টকে এই মেসেজটা আমরা দিচ্ছি, আমরা কিন্তু পারবো না। এটা হয়তো মনে হতে পারে যে আপনি 1 বছর আগে তো এত সরব ছিলেন না, এখন কেন সরবের কারণই হলো উই ডোন্ট হ্যাভ এনি লাইফ লাইন। আমি শুরুতে যেটি বলছিলাম যে আমাদের উৎপাদন সক্ষমতা এখন 28,000 মেগাওয়াট। আপনি বলছিলেন যে আমাদের গরমে যেটা একেবারে সর্বোচ্চ চাহিদা তৈরি হয়, তখন হয়তো এই সিজনে আশা করা হচ্ছে যে সেটা 18,000 মেগাওয়াট তৈরি হতে পারে। তাহলে এই যে 10,000 মেগাওয়াট বাড়তি উৎপাদন সক্ষমতা, অনেকেই তো এর সমালোচনা করেন। একটু বলবেন যে আপনারা তো বিনিয়োগ করেছেন, এটার আসলে কি জবাব আছে আপনাদের কাছে? আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, এটা আমরা প্রায় সময় করে থাকি। আমরা এই যে আমাদের যেই সক্ষমতা, মানে ক্যাপাসিটি ভার্সেস আমরা হায়েস্ট যেই গত বছর বোধহয় 17,000 ছিল ডেলিভারি আউটারেজ, মেইডেন ছিল 16,000 মেগাওয়াট। এই বছর আমরা আশা করছি এটা 18,000 হিট করবে, মেইডেনটা 17,000 মেগাওয়াট, বাট আমাদের সক্ষমতা 28,000 মেগাওয়াট প্লাস। আপনাকে বুঝতে হবে যে আমরা এইটার পরিপ্রেক্ষিতে উই ডিড এ স্টাডি আমাদের নেইবারিং কান্ট্রিগুলো, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম,
এই 4টা দেশে আমরা কম্প্যারিজন করে স্টাডিটা করেছি আমরা। আপনি খুব অবাক হবেন যে প্রবাবলি উই আর দ্য মোস্ট এফিশিয়েন্ট কান্ট্রি ইন দ্য ক্যাপাসিটি মানে পার্সপেক্টিভ। ইন্ডিয়ার ক্যাপাসিটি আমাদের রাফলি 64% এক্সেস ক্যাপাসিটি, আমাদের যা পিক ডিম্যান্ড তার সঙ্গে এক্সেস ক্যাপাসিটি যদি ধরা হয় মানে লাইক ওই 17,000 মেগাওয়াট থেকে 18,000 সামথিং মেগাওয়াট, এটা হলো 64% হয়। ভিয়েতনামের আছে 73%, ইন্ডিয়ার আছে 80%, পাকিস্তানের 91%, অনলি শ্রীলঙ্কা তাদের আছে হলো 61%, মানে আমাদের 64%, তাদের 61%। ধরলাম পাকিস্তান তারা ইনএফিশিয়েন্ট। আপনি কি মনে করেন যে ইন্ডিয়া ভিয়েতনাম তারা আমাদের থেকে ইনএফিশিয়েন্ট? অ্যাকচুয়ালি না। যেটা হয়, গভর্নমেন্ট প্রথমে ইনিশিয়ালি হলো পাওয়ার প্রডিউস করে, তাদের প্ল্যানগুলো থাকে এবং তারা সময়ের সঙ্গে সঙ্গে এই প্ল্যানগুলোকে তারা বন্ধ করে না। এবং আপনি নিজেই বললেন, দেখেন 28,000 মেগাওয়াটের মধ্যে প্রাইভেট সেক্টর শুধু 9,500 মেগাওয়াট ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি। তো তার মানে কি বাকি 18,000 19,000 মেগাওয়াট কার? গভর্নমেন্টের। আপনাকে একটু ইনভেস্টিগেট করে দেখবেন যে এই 19,000 মেগাওয়াট আসলেই কি গভর্নমেন্টের ক্যাপাসিটি যেটা ডিক্লেয়ার করছে এটা আসলেই দেওয়ার ক্ষমতা আছে নাকি এটা কাগজে কলমে শুধু আছে? আমি আপনাকে খুব জোরে সোরে বলতে পারি তাদের এই ক্যাপাসিটি নাই। অনেক পুরনো প্ল্যান যেটা আছে কাগজে কলমে আছে, এখানে লোকজন আছে, লোকজন কাজ করছে, অ্যাকচুয়ালি ক্যাপাসিটি নাই। সো যদি ক্যাপাসিটি কমাতে হয় তাহলে তো গভর্নমেন্টের ক্যাপাসিটি ডিক্লেয়ার যে আমাদের এই ক্যাপাসিটি নাই। তো যার জন্য ক্যাপাসিটি একটা ছিল ইজ এ মোর মানে রাজনৈতিক বয়ান, আমাদের এই পরিমাণ ক্যাপাসিটি আছে, বাট অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটি নাই। আপনি দেখবেন যে আমরা যদি 18,000 মেগাওয়াটে এবার যদি হিট করে আমাদের লোডশেডিং হবে। কোশ্চেন আসতে 28,000 মেগাওয়াটে 18,000 মেগাওয়াট কেন আমরা দিতে পারবো না? যদি ধরেই নিই যে আমরা সমস্ত এইচওপি প্ল্যানগুলো ফুল ফেজের সাপোর্ট করছে, যত হলো কোল পাওয়ার প্রজেক্ট যেগুলো আছে লাইক পায়রাতে বলেন, এসালামে বলেন, সবগুলো চলছে, তারপরেও আপনি লিখে নিতে পারেন যে 18,000 মেগাওয়াট হলে লোডশেডিং হবেই। বিকজ গভর্নমেন্টের যেই ক্যাপাসিটি আছে, যে আপনার 19,000 মেগাওয়াট যেটা তারা বলে, এই ক্যাপাসিটি অ্যাকচুয়াল না, ইজ এ নট কারেক্ট ক্যাপাসিটি। আপনি বলছিলেন যে টাকার মানের পতন এবং ব্যাংক ঋণের সুদ হার বাড়ার কারণে আপনাদের প্রায় 9,000 কোটি টাকা লোকসান হয়েছে, কিন্তু সরকার তো আপনাদের দেরিতে যে তার বিল যে পরিশোধ করছে এই জন্য তো আপনারা একটা বাড়তি চার্জ নেন, যেটি নিয়ে বিশ্লেষকরা সমালোচনাও করছেন। এটি কিভাবে ব্যাখ্যা করবেন? না, অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কোনো বাড়তি চার্জ দেয়নি গভর্নমেন্ট আমাদেরকে, মানে যেটা 2% ইন্টারেস্ট দেওয়ার কথা এটা আমাদের দেওয়ায়নি। 2% ইন্টারেস্টের থেকেও সবচেয়ে বড় যেটা বড় চার্জ বা বড় যেটা আমাদের ড্যামেজ যেটা হচ্ছে কারেন্সি ডিভ্যালুয়েশন। ধরেন আমি এখন যেই প্রাইসে এইচওপি ইম্পোর্ট করে গভর্নমেন্টকে দিলাম, আমাকে ডিক্লেয়ার করতে হয় যে কোন প্রাইসে আমি তেলটা ইম্পোর্ট করলাম। আমি যখন বিলটা করি, গভর্নমেন্ট আমাকে পে করছে 6 মাস পরে বা লেটসে 4 মাস পরে। এবং আপনি জানেন যে গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি কারেন্সি টাকা ডিভ্যালুয়েশন এসেছে, এবং আপনার 82 বা 83 থেকে এখন হলো অলমোস্ট 125 টাকা, মানে আপনার অলমোস্ট 60% ডিভ্যালুয়েশন হয়ে গেছে। কিন্তু এই 60% ডিভ্যালুয়েশন যখনই আমাদেরকে টাকা দিচ্ছে, আমরা বিল করছি এবং টাকা পাচ্ছি 5-6 টাকা, কোনো কোনো সময় 10 টাকা ডিফারেন্স হয়ে যায়। অর্থাৎ আমি যদি আপনার হলো $10 মিলিয়ন হলো তেল নিয়ে এসে গভর্নমেন্টকে বিল করি, $10 মিলিয়ন, আমাকে যখন টাকাটা দিচ্ছে আমাকে এলসি সেটেল করতে হচ্ছে $11 মিলিয়ন, এবং ওই ইকুইভ্যালেন্ট টাকা দিতে হচ্ছে। $1 মিলিয়ন আমার লস, অর্থাৎ প্রতি $10 মিলিয়ন $1 মিলিয়ন। এইভাবে আমাদের টোটাল মানে প্রায় 9,000 কোটি টাকা আমাদের লস হয়েছে। যেটা সার্ভিস চার্জ নিয়ে যেটি আলোচনা চলছে এটি একটু ব্যাখ্যা করবেন? সার্ভিস চার্জটা হলো আমাদের মানে ইনিশিয়ালি যেটা ছিল 9% সার্ভিস চার্জ গভর্নমেন্ট আমাদেরকে দিবে তেল ইম্পোর্টে। তো 9% সার্ভিস চার্জের মধ্যে এর মধ্যে এলসি ওপেনিং চার্জ আছে, হ্যান্ডলিং চার্জ আছে, আপনার স্টোরেজ চার্জ, অনেক কিছু মিলে 9%। বাট এটা ছিল যে যখন আমাদেরকে 30 ডেজের মধ্যে পেমেন্টটা দিবে, অ্যাজ পার পিপিএ 30 ডেজ পেমেন্ট দিবে, মানে 45 ডেজের মধ্যে আমরা যে পাই তখনকার পরিস্থিতিতে। বাট আনফর্চুনেটলি গত 2 বছর ধরে কখনই আমরা ওই 45 ডেজের মধ্যে পেমেন্ট পাচ্ছি না। সো আমাদের এই সার্ভিস চার্জ কিন্তু মানে আমাদের খরচটা কিন্তু অনেক বেড়ে গেছে, মানে 11-12-14%, মানে ডিপেন্ড অন দ্য মানে প্ল্যান্ট সাইজ, কারো যদি বড় হয় তার হয়তো কম। তো যার জন্য আমাদের এই 9% সার্ভিস চার্জ কিন্তু এখন ইম্পসিবল। এবং আপনি খুব ইন্টারেস্টিং একটা ডেটা আপনাকে দিতে পারি, আমাদের 9% সার্ভিস চার্জ সহ আমাদের যে তেলের দাম পড়ে, বিপিসির তেলের দাম আমাদের থেকে অলমোস্ট 12% বেশি। তো বিপিসি তাহলে 12% বেশি হবে কেন? বিপিসিকেও নিশ্চয়ই গভর্নমেন্ট 9% দেয়, 12%
তাহলে কেন তাদের হলো 12% আমাদের থেকে বেশি? বিকজ অ্যাকচুয়াল চার্জটা হলো এরকমই আসে, বাট আমাদেরকে কিন্তু মানে লিমিটেড রাখা হয়েছে অ্যাজ পার পিপিএ 9% সার্ভিস চার্জ দিয়ে। আপনি যেটি বলছিলেন যে বিদ্যুৎ খাতে আপনি বলছিলেন যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রায় 9,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা, আপনারা সরকারকে বিদ্যুৎ দেন, পিডিবি আপনার থেকে বিদ্যুৎ কিনে নেয়। এটি তো একটা সত্য বাস্তবতা, কিন্তু আপনাদের চেহারা দেখলে অনেক সময় দেশের মানুষ মনে করে একটি বয়ান তৈরি হয়েছে যে আপনারা মনে হয় দুষ্টচক্র, অলিগার্ক বিদ্যুৎ খাতের। এর ব্যাখ্যা আসলে কি আছে আপনাদের কাছে? এটা তো ধরেন পারসেপশন, আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে আমি আমার কথা বলি, মানে পার্সোনালি আমার কথা বলি, মানে এই আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, মানে টেক্সটাইল গার্মেন্টস আছে, আমাদের চা বাগান আছে। তো যখন গার্মেন্টস ওয়ার্কারের দিয়ে কথা হয়, তখন আমার যেই সব বন্ধুদের গার্মেন্টস ফ্যাক্টরি নাই, যে তোমরা তো গার্মেন্টস ওয়ার্কারদের অনেক এক্সপ্লয়েট করছো, এই কথাগুলো শুনতে হয়। এরপর যখন চা বাগানে যখন হলো, আপনি জানেন 2 বছর আগে চা বাগানের হলো ইয়ে দিয়ে, তখন চা বাগান যেসব বন্ধুদের নাই তারা বললো তোমরা তো চা বাগানে ওয়ার্কারদেরকে খুব এক্সপ্লয়েট করছো। তো দিস আর দ্য পারসেপশন। এটা কিন্তু খুব ক্লিয়ার করা হয়েছে যে এই জিনিসগুলো সবাই অলিগার্ক হতে পারে না, সবাই হলো মানে আপনার স্পেশাল আপনার পয়সা বানানো বলেন, লুটপাট, এটা পার্ট হতে পারে না। গার্মেন্টসও যেমন খারাপ ফ্যাক্টরি ছিল, এক্সপ্লয়েটার ছিল, চা বাগানও থাকতে পারে, একইভাবে পাওয়ার প্রজেক্টগুলো থাকতে পারে, এটা আমি অস্বীকার করছি না, বাট নট এভরি ওয়ান। সো জেনারেলাইজ করা কিন্তু খুব মানে এটা উচিত হবে না। আমরা কোনো অবস্থায় আমি মনে করি না যে আমরা সমস্ত আইপিপি হলো ওইভাবে লুটপাট বলেন বা এক্সেস ট্যারিফ নিয়ে এক্সেস মানে সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে নিচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। গভর্নমেন্ট যেহেতু এখন ইনিশিয়েটিভ নিয়েছে, গভর্নমেন্ট নিয়ে খোঁজ নিতে পারে যে যারা এই ধরনের কাজ করে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারে। আমাদের বিপদ থেকে কিন্তু আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার যে আমরা এটার ব্যাপারে বলবো না যে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে। নো, যাদের বিরুদ্ধে গভর্নমেন্ট যদি বের করতে পারে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, বিকজ এরা বেশি ট্যারিফ নিয়েছে, সেটা গভর্নমেন্ট করতেই পারে, কোনো অসুবিধা নেই। আমরা যেটা শুরুতে আলাপ করছিলাম যে পিডিবি তার দায় দেনা দিতে একেবারে জর্জরিত। অনেকেই বলছে, সিপিডি বলছে যে পিডিবি মনে হয় দেউলিয়া হওয়ার পথে যাচ্ছে। এই দেউলিয়া হওয়ার কারণ তো হলো যে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বেশি, পিডিবিকে বাড়তি দাম দিয়ে আসলে বিদ্যুৎ কিনতে হচ্ছে। আপনাদের কি মানে বাংলাদেশে আসলে বিদ্যুৎ উৎপাদনের খরচটা বেশি কেন? মানে আপনাদের সক্ষমতার কি কোনো ঘাটতি আছে? অ্যাকচুয়ালি মানে যদি আপনি পুরো বিজনেস মানে বিজনেসের চোখে যদি দেখেন, পিডিবি কিন্তু ব্যাংকরাপ্ট। মানে অ্যাকচুয়ালি তার তো হলো দেনা প্রচুর, তার যা প্রচুর দেনা, ইফ আই এম নট রং 40,000 কোটি টাকার উপরে তার দেনা, এবং সে তাকে কন্টিনিউয়াসলি সাবসিডি নিয়ে তাকে চালাতে হচ্ছে। আপনি যেটা বলেন যে আমাদের হলো সাবসিডি দিতে হয় কেন, আপনি আবারও বলি, আমরা ওই যে 5টা দেশের যে স্টাডি করেছি, আপনি অবাক হয়ে যাবেন, আমাদের ইলেকট্রিসিটির দাম সবচেয়ে কম। ভোক্তা পর্যায়ে আমাদের ইলেকট্রিসিটির দাম 9.5 টাকার মতো পড়ে। আপনার হলো ইন্ডিয়াতে হলো 10 টাকার উপরে, আপনার শ্রীলঙ্কাতে 16 টাকা ছিল, এখন বোধহয় 12 টাকা, পাকিস্তানে 14 টাকা, ভিয়েতনামে হলো আপনার 10 টাকা। অর্থাৎ আমরা সবচেয়ে সস্তা ইলেকট্রিসিটি আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমরা গভর্নমেন্ট ভোক্তা পর্যায়ে ইলেকট্রিসিটিটা দিচ্ছে। বাট ইন্টারেস্টিংলি আমরা যখন এনার্জি ক্ষেত্রে যদি বলি, এনার্জি ইম্পোর্টের ক্ষেত্রে বলি, উই আর দ্য হায়েস্ট এনার্জি ইম্পোর্টিং কান্ট্রি। বাংলাদেশ তার এনার্জি মানে কয়লা বলেন, গ্যাস বলেন, তেল বলেন, এই ইম্পোর্টে আমাদের হয় 65% কম্পেয়ার টু ইন্ডিয়া 6.5%। আচ্ছা, ভিয়েতনাম হলো আপনার ইফ আই এম নট রং বোধহয় 30% বা 28%-এর মতো, শ্রীলঙ্কা 45%, পাকিস্তানও 35%। দেখেন সমস্ত দেশ কিন্তু তাদের হলো নিজস্ব এনার্জি দিয়ে তারা ইলেকট্রিসিটি প্রোডাকশন করার পরে তাদের ইলেকট্রিসিটির দাম হলো বেশি। হোয়ারেজ আমাদের হায়েস্ট লেভেলে হলো এনার্জি আমরা ইম্পোর্ট করছি, মানে আমাদের ইম্পোর্ট কস্ট হলো হাই, মানে 65%, হোয়ারেজ উই আর সেলিং, গভর্নমেন্ট সেলিং ইলেকট্রিসিটি ইন দ্য লোয়েস্ট প্রাইস। এটা হয়তো অনেকেই এই বিতর্ক করে। সো আমরা উই আর ওপেন যে এটা হলো মানে আমাদেরকে কিন্তু বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে, অথবা সারা জীবন ধরেই কিন্তু পিডিবিকে এই সাবসিডি দিতেই হবে, এবং হিউজ। এই মুহূর্তে প্রোডাকশন কস্ট বোধহয় 12 টাকার মতো পড়ে। আমরা কিন্তু পিডিবিকে এটাও বলেছি যে রাফলি 10 সেন্টস লেভেলে আমাদের প্রাইস রাখা দরকার, এবং জনগণকে জানানো দরকার 10 সেন্টস শুড বি প্রাইস। এবং আপনি খুব প্রিসাইজলি যদি দেখেন, 10 সেন্টসই প্রাইস ছিল বা 9 সেন্টস প্রাইস ছিল যখন 80-82 টাকা ডলারের দাম ছিল, এটাই আর কি।
না, কিন্তু আপনি যেটা বলছেন যে তার মানে বিদ্যুতের দামটা বাড়াতে হবে, কিন্তু পার্শ্ববর্তী দেশের জিডিপি, অর্থনীতি, রাজনৈতিক প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট তো এক না। বিদ্যুতের দাম বাড়ালে তো জনগণ অসন্তুষ্ট হবে। এই পরামর্শ আপনি কেন দিচ্ছেন সরকারকে? কোথায় আপনি তো ভুল কোশ্চেন করলেন। জিডিপি আমাদের বেশি, আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়া থেকে বেশি, উই টেক দ্য প্রাইড যে আমাদের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়া থেকে বেশি, শ্রীলঙ্কা থেকে বেশি, পাকিস্তান থেকে বেশি, ভিয়েতনাম থেকে কম। তো আমরা যদি প্রাইডটা নেই এবং ধরেন এখনকার নতুন গভর্নমেন্ট বা নতুন এসেও কিন্তু বলছে হ্যাঁ ইনফ্লেটেড ছিল, মানে আগের গভর্নমেন্ট হতে একটা পার ক্যাপিটা ইনকামকে ইনফ্লেট করা ছিল, বাট নট ভেরি ইনফ্লেটেড, মানে $2800 বা লেভেলে ছিল, তারা বলছে না $2600 হলেও কিন্তু ইন্ডিয়ার লেভেলে হায়ার দেন দ্য পাকিস্তান, হায়ার দেন দ্য শ্রীলঙ্কা। তো তাহলে ইন্ডিয়াতে যদি ইন্ডিয়ার লেভেলে হয় এবং যারা 6.5% মাত্র এনার্জি ইম্পোর্ট করছে তারা যদি এই প্রাইসটা অ্যাপ্লাই করে এবং তাদের জনগণ যদি এই প্রাইসটা অ্যাফোর্ড করতে পারে, আমরা কেন পারবো না? যে মাইন্ডসেট, আমি যদি মনে করি এটা মাইন্ডসেট, ইলেকট্রিক দাম বাড়ানোর কথা বলছি, সমন্বয় করা, অর্থাৎ যেটা হওয়া উচিত সেটা করা উচিত আমাদেরকে। আপনাকে একটা উদাহরণ দিই, আজকে আমরা চাল 75 টাকা 80 টাকায় চাল মানে কিনতে আমাদের কারো আপত্তি নাই, কেন? কিন্তু আমরা জানি ধানের দাম কত, প্রোডাকশন কস্ট কত, আমরা জানি, উই অ্যাকসেপ্টেড। চাল তো 40 টাকা কেজি ছিল, 50 টাকা কেজি ছিল, তো আমরা কেন বলছি না 40-50 টাকার দাম হওয়া দরকার? বিকজ উই নো যে এটার প্রোডাকশন কস্টটা কত। সো দ্যাটস ওয়াই জনগণ কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমরা যদি জনগণকে, গভর্নমেন্ট যদি জনগণকে এই মেসেজটা দিতে পারে প্রোডাকশন কস্টটা কত এবং নেবারিং কান্ট্রি কস্ট, আমার মনে হয় লোকজন দিন শেষে এটা অ্যাকসেপ্ট করবে। আপনি বলছিলেন যে যখন মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে তখন বিদ্যুতের দাম বাড়িয়ে আপনি বাড়ানোর কথা বলছেন না, বলছেন সমন্বয়ের কথা, ঠিক আছে। আপনি একটা জায়গায় দাবি করছিলেন যে আপনাদের উৎপাদন সক্ষমতা ভালো, কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের সময়ে 2017 সালে পার্শ্ববর্তী দেশ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করে আদানি থেকে। তো তখন তো সরকারের তরফ থেকে যখন এই যে আমদানি শুরু হয় তার আগে কিন্তু বড় আকারে বলা হয় যে ভারতে বিদ্যুৎ উৎপাদন যেটা আমরা আমদানি করছি সেটার দাম কম পড়বে বাংলাদেশের থেকে। এটার কি জবাব দিবেন তাহলে? এটা হলো অবশ্যই হলো মানে আংশিক সত্য, বা আমি বলি যে কোনো অবস্থায় গভর্নমেন্ট যে স্টেটমেন্ট দিচ্ছে কারেক্ট না, এবং আমার মনে হয় আপনাদেরও জানা দরকার এই কথাটা কিন্তু একটা মানে ইট ইজ আই উড সে ইজ এ মোর লাইক এ কনস্পিরেসি থিওরি, বা এটা এই প্রচলিত ছিল এই কথাটা যে আমাদেরকে নন কম্পিটিটিভ করা হয়েছে। বিকজ আমাদের উপর যে 34% যা আপনার HFOর উপরে মানে এনার্জি ইম্পোর্টের উপর যে ডিউটিটা আছে পার্শ্ববর্তী কোনো দেশে নাই। আদানি যে ইলেকট্রিসিটি দিচ্ছে এটা তারা তাদের কয়লা মানে এনার্জিটা ডিউটি ফ্রি তারা নিয়ে এসে, তো ডিউটি ফ্রি নিয়ে এসে তারা আমাদেরকে সাপ্লাই করছে, তাতে তাদের যে দামটা পড়ে, আমাদের যদি এনার্জি ডিউটি ফ্রি হয় তাহলে সেম প্রাইস। তো এখন যদি সেম প্রাইস হয় তাহলে তো আমাদের পাওয়ার কথা। তো আমাদেরকে ওই যে বললাম যে কনস্পিরেসি থিওরি যেটা বলা হয় যে আমাদেরকে নন কম্পিটিটিভ করার জন্য বা আদানি থেকে বা অন্য পার্শ্ববর্তী দেশ থেকে ইলেকট্রিসিটি আনাটা জাস্টিফাই করার জন্য তখন কিন্তু আমাদের উপর এই ট্যাক্সটা ইম্পোজ করা হয়। এটা কিন্তু ইনিশিয়ালি ছিল না, 34% মানে এনার্জির উপরে যে ডিউটি ভ্যাটের ছিল না, এটা ইম্পোজ করা হয়। সো যার জন্য ন্যাচারালি এটা ইম্পোজ করলে তো আমাদের প্রাইস বাড়বেই। সো এটা তো আমাদের অ্যাকচুয়াল প্রাইস, ইট ইজ নট দ্য অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন। আপনাকে তো অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে হবে। সো অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার যদি করেন ডেফিনেটলি আমরা অ্যাট পার উইথ দ্য আদানি। মানে আপনার কথা বোঝা যাচ্ছে সরকারের একটা উদ্দেশ্য ছিল যে আসলে আদানি থেকে বিদ্যুৎ আমদানি করবে, নাকি আপনারা বিনিয়োগ করে এই যে 1,500 মেগাওয়াট আদানি থেকে আনবে, আপনাদের কি সেই সক্ষমতা ছিল যে বাড়তি বিনিয়োগ করে আরও 1,500 মেগাওয়াটের উৎপাদন আপনারা সরকারকে সরবরাহ করতে পারতেন? অবশ্যই। আমি আপনার জন্য বলি, আপনার মানে সারপ্রাইজ টু নো, আমরা কিন্তু HFO প্ল্যান্ট কথা যদি বলি, HFO প্ল্যান্ট আমরা কেউ মনে হয় না যে 50% বা 60% অ্যাভারেজ আর কি আমরা ডিসপ্যাচ করি বা আউটারেজ নাই। গভর্নমেন্ট তো চাইলে আমাকে না তোমার সঙ্গে আমার কন্ট্রাক্ট আমি তোমার কাছে 80% দেবো, অসুবিধা নাই। আচ্ছা, গভর্নমেন্ট তো নিতেই পারতো, আমাদের ক্যাপাসিটি কিন্তু আছেই। গভর্নমেন্ট চাইলে আমাদের কাছ থেকে ওই যে 1,500 মেগাওয়াট আমরা দিতে পারতাম, আমাদের কাছ থেকে তো নাও হয় না। এই যে ক্যাপাসিটি পেমেন্টের কথা আসে, গভর্নমেন্ট যদি বলে না যদি আমরা পিক পাওয়ার প্ল্যান্ট যখন লাগবে তখন দিব, তো বাট আমাদের তো ক্যাপাসিটি 90% গভর্নমেন্টের সঙ্গে কন্ট্রাক্টই আছে আমাদের যে 90% পর্যন্ত আমরা দিতে বাধ্য থাকবো, না হলে গভর্নমেন্ট আমাদেরকে পেনাল্টি করবে। সো গভর্নমেন্ট তো বলতে পারে এই তোমাদের অ্যাভারেজ হলো ডিসপ্যাচ বা অ্যাভারেজ আউটারেজ হলো আমরা যে দেখছি 60%, আমরা এটাকে 80% লেভেলে নিতে চাই, আমাদের কোনো আপত্তি থাকার কথা, কন্ট্রাক্টে আছে। তো এটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট চাইলে এটা হলো করতে পারতো, কেন করেনি এটা হলো এটা আনসার আমার কাছে নাই।
আর আদানি পার্টটা যেটা বললাম এটা কিন্তু আমার স্টেটমেন্ট, আমি বলছি ইট ইজ এ মানে এটা প্রচলিত ছিল এই কথাটা, সামথিং লাইক কনস্পিরেসি থিওরি, যে এইভাবে আমাদেরকে নন কম্পিটিটিভ করা হয়েছে। ইট ইজ নট মাই স্টেটমেন্ট। ক্যাপাসিটি চার্জের প্রসঙ্গ আপনি টানছিলেন, এই ক্যাপাসিটি চার্জ বা উৎপাদন সক্ষমতা এই শব্দটি আসলেই মনে হয় যেন বিদ্যুৎ খাতে আসলে লুটপাতের বড় একটা সুযোগ এই ক্যাপাসিটি চার্জ তৈরি করে দিয়েছে। একটু বলবেন আসলে ব্যাখ্যাটা কি? হ্যাঁ, মানে এই যে পার্সপেক্টিভটা যে ক্যাপাসিটি পেমেন্ট অনেক নিয়েছে আইপিপিগুলো, তো ক্যাপাসিটি চার্জ ছাড়া কিভাবে প্রজেক্টটা হবে? ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি বেসড ইন চিটাগং, বাট ঢাকাতে আপনাকে আসতে হবে প্রতি মাসে এবং 10-12 দিন করে আপনাকে থাকতে হবে। বাট এটা এক্স্যাক্টলি কোন সময় থাকতে হবে আপনি জানেন না, বাট মাসের মধ্যে 10-12 দিন আপনাকে সময়টা কাটাতে হয় ঢাকাতে। ইউ হ্যাভ টু অপশন। ওয়ান, আপনি এখানে একটা সিঙ্গেল বেডরুম অ্যাপার্টমেন্ট নিতে পারেন। এটা যদি আপনি গুলশান বনানীতে নেন, আই থিঙ্ক 1 লাখ টাকার বেশি লাগবে না, মানে আই এম টকিং অফ দ্য ফার্নিশড অ্যাপার্টমেন্ট, সিঙ্গেল বেডরুম অ্যাপার্টমেন্ট 1 লাখ টাকা হয়ে যাবে। অপশন 1। আপনি কিন্তু থাকবেন মাত্র 10-12 দিন, পুরো মাস না, বাট আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। অপশন 2 কী হতে পারে? আপনি কোনো অ্যাপার্টমেন্টই নেবেন না, যখন আপনি আসবেন তখন হোটেলে থাকবেন। সো আপনার ওয়েস্টিন, লা মেরিডিয়ান হতে, বিকজ আমি কেন বলছি গুলশান ভার্সেস ওই টাকা, বিকজ সেম স্ট্যান্ডার্ডের কথা বলছি। তো তার মানে কি আপনাকে লেটস সে $200 প্লাস হলো আপনার হলো পার রুম পার নাইট, এবং এটা অনেক সময় হলো বেড়ে যেতে পারে। যখন আমাদের কোনো কনফারেন্স হয় তখন হোটেলের রুমগুলো ভাড়া অনেক বেড়ে যায়, আপনি জানেন না আপনি পাবেন কিনা। দ্যাট মিনস আপনি যদি 12 দিনও থাকেন আপনাকে প্রায় $3,000 খরচ করতে হবে, দ্যাট ইজ 3.5 লাখ টাকা বা 3 লাখ টাকা, ইভেন লেটস সে 2 লাখ টাকা মিনিমাম। আপনি যদি ওয়েস্টিন, লা মেরিডিয়ান এই ধরনের আরেকটু সস্তা হোটেলেও যদি থাকেন, $100 প্লাস আপনি আসবে। তো $100 প্লাস যদি আসে আপনার, দ্যাট মিনস $150 অল টুগেদার। আপনার 12 দিনে তো আপনার অটোমেটিক্যালি আপনার $2,000 কাছে চলে যাবে। তো 2,000 চয়েস আপনার কাছে, আপনি কি $2,000 রিস্ক নেবেন যে 2,000 আমি যখন আসবো দিব, নাকি আপনি 1 লাখ টাকা দিয়ে নেবেন? ক্যাপাসিটি পেমেন্টটা এক্স্যাক্টলি সেম। গভর্নমেন্ট যদি বলে না আমি তোমার কাছে 60% নেবই গ্যারান্টেড সেল, আমরা আমাদের প্রাইসিং ম্যাট্রিক্সটা কিন্তু 60% উপরে হতো। গভর্নমেন্ট কিন্তু কখনো আমাদেরকে বলেনি যে গ্যারান্টেড সেল। গভর্নমেন্ট বলছে তোমার 90% ক্যাপাসিটি অ্যাভেলেবেল থাকতে হবে, যখন চাইবো তখন দিবা। দ্যাট মিনস ওই অ্যাপার্টমেন্টটা পুরো অ্যাপার্টমেন্টে রাখতে, গভর্নমেন্ট যখন চাইছে তখনই, আপনি যখনই আসবেন তখনই অ্যাপার্টমেন্টে উঠে যাবেন। সে এই কারণে। বাট গভর্নমেন্ট যদি ডিসিশন নেয় যে আমরা কোনো ক্যাপাসিটি ফিউচার আমরা কোনো ক্যাপাসিটি পেমেন্ট দিব না, বাট গ্যারান্টেড এই পরিমাণ হলো আমরা নেবই, তখন ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া প্রজেক্ট হতে পারে। একটু বলবেন যে একটু একেবারে বিভাগ সদস্যদের যদি একটু আলাদা আলাদা করে দেখি, এই ক্যাপাসিটি চার্জের হারটা নিয়ে এক ধরনের বদনাম আছে, কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে, এবং ট্যারিফের ক্ষেত্রেও একটু বলবেন যে আসলে এটা নিয়ে আপনাদের সদস্যদের মধ্যে কোনো আলোচনা হয় কি না? ফার্স্ট অফ ক্যাপাসিটি পেমেন্টটা কিন্তু মানে ট্যারিফের পার্টটা হলো ক্যাপাসিটি পেমেন্ট। মানে বলা যায় যে আপনার যে ট্যারিফটা হয় তার অলমোস্ট 2/3 হলো বা 70% হলো ক্যাপাসিটি পেমেন্ট। ক্যাপাসিটি পেমেন্টটা মানে কাভার করে আমার ইনভেস্টমেন্টটা কত, ইনভেস্টমেন্টটা এইটা হলো 15 বছরের ইন্টারেস্ট সহ ফেরত দিতে যা টাকা লাগবে ওইটাকে ক্যাপাসিটি পেমেন্টে ভাগ করে দেওয়া হয়। বাকিটা কিন্তু আমার এনার্জি পেমেন্ট। অ্যান্ড কেউ যদি হায়ার ট্যারিফ পায়, ন্যাচারালি তার ক্যাপাসিটি পেমেন্ট হাই, মানে ওইটারই তো 70%, মানে 10 টাকার 70%, 8 টাকার 70% তো ডিফারেন্স হবে। তো যার জন্য এটা কিন্তু ডিফারেন্স হয়ে থাকবেই। এইখানে একটা যেটা কোশ্চেন অ্যারাইজ করে বা অনেক সময় ধরেন আপনার বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের ওনার রেজ করেছেন যে অনেক প্ল্যান্ট আছে যারা হলো 15-20%ও তাদের থেকে ইলেকট্রিসিটি নেওয়া হয়নি, বাট তাদেরকে ফুল ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদেরও কোশ্চেন, গভর্নমেন্ট কেন এই ধরনের ডিসিশন নেবে যে প্ল্যান্ট থেকে তারা 15-20%ও তারা নেয়নি? মানে একটা প্ল্যান্ট হবে, মানে পিক লোড পাওয়ার প্ল্যান্ট অ্যাটলিস্ট তো 50% নেওয়া উচিত, মানে 40% প্লাস, আমার হিসেবে 40-50% নেওয়া উচিত। অ্যান্ড আপনি কেন এই ধরনের একটা প্ল্যান্ট করবেন বা আপনার প্ল্যানিং এত পুয়ার হবে কেন যেখান থেকে আপনার নিতে হয়নি, মানে 20%-এর বেশি নিতে হয়নি? এটা কিন্তু কোশ্চেন মার্ক, আমাদের কোশ্চেন মার্ক। এটা আমরা বলেছি যে আপনার যদি এত কম লাগে আমরাই তো দিতে পারি, আমাদের থেকেই তো বলতে পারেন যে তোমরা এই পরিমাণ ক্যাপাসিটি তোমাদের থেকে নেব। সো যার জন্য এটা কিন্তু এই যে বললাম যে ওই যে যাদের কাছ থেকে নেওয়া হয়নি এই দুর্নামটা আমরা সবাই মিলে বহন করছি আনফর্চুনেটলি। এখন তো সরকার, অন্তর্বর্তী সরকারের একটা আলোচনা করছে যে ট্যারিফটা পুনর্মূল্যায়ন করবে, আপনারা কি এটি সমর্থন করবেন বা সহযোগিতা করবেন? সমর্থন, এটা যেহেতু একটা কন্ট্রাক্ট,
কন্ট্রাক্টে কিন্তু কখনো আরবিট্রারিলি গভর্নমেন্ট কিছু করতে পারে না। গভর্নমেন্ট যেটা বলছে আমাদের সঙ্গে এটা নিয়ে কথা বলবে। তো যে কোনো কন্ট্রাক্টেই কিন্তু হলো ধরেন দুই পক্ষ যদি রাজি থাকে সেক্ষেত্রে হলো এটা রিনেগোশিয়েট হতেই পারে, প্রাইসটা রিফিক্স হতে পারে। এই ব্যাপারে কিন্তু মানে বিপা হিসেবে ডেফিনেটলি আমরা এটা এগেনস্টে যাব না। এবং যদি গভর্নমেন্ট মনে করে, গভর্নমেন্ট যদি কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি বা ইন্ডিভিজুয়াল প্রজেক্টে যদি দেখাতে পারে যে হ্যাঁ এটা তোমার তো বেশি, তুমি কেন এত বেশি নিল, তারা রিভার্স করতে পারে। আই এম শিওর যে এটা আমার ক্ষেত্রে হলে আমিও করবো, যে হ্যাঁ যদি আমার গভর্নমেন্ট দেখাতে পারে যে আমার ট্যারিফ হাই ছিল বা আমি পরিমাণ এক্সচেঞ্জ নিয়েছি, আমি অফকোর্স আমি গভর্নমেন্ট তো নিশ্চয়ই আমাকে হলো বলবেন যে তুমি হলো মানে লস করে প্রজেক্ট করো। গভর্নমেন্ট হ্যাজ দ্যাট কাইন্ড অফ নলেজ। সো গভর্নমেন্ট যদি আমাকে অ্যালাউ করে, আমি এর আগে আপনাকে বলেছি 16-17% ROI নিডেড, আপনার 12-13% যখন ব্যাংক ইন্টারেস্ট, আপনি তো নিশ্চয়ই একটা ব্যবসা করবেন, ওইখানে অ্যানাদার 5% তো আপনাকে স্প্রেড থাকতেই হবে, মানে 17-18% তো আমার লাভ লাগবেই। তো গভর্নমেন্ট যদি এনশিওর করে যে, বা গভর্নমেন্ট যদি দেখা দেবে না তোমার লাভ তো এর থেকে বেশি বা আমরা কমাইতে চাই, ডেফিনেটলি আমার মনে হয় না যে এটা কারো এটা ইয়ে করা হবে। আমার শেষ প্রশ্ন, আপনি বলছিলেন যে আপনারা প্রায় 9,000 কোটি টাকা লোকসান দিয়েছেন, বদনামের ভাগ নিতে হয়, অলিগার্ক হিসেবে মানুষ চিহ্নিত করে, সরকারও আপনাদেরকে এক ধরনের বাঁকা চোখে এখন দেখছে। কখনো কি মনে হয় যে এই বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে ভুল করেছি, যদি বিনিয়োগের অর্থটা ফেরত পাই এই খাত থেকে চলে যেতে চাই, এরকম কখনো মনে হয়? এক্স্যাক্টলি না, কেন বলে আমি আমার ব্যক্তিগতভাবে বললাম যে আমি হলো মানে গার্মেন্টসের রক্তচোষা, মানে ওয়ার্কার রক্তচোষা হয়ে পরিচিত হয়েছি, মানে জেনারেলি। পরে প্রমাণ হয়েছে না সবাই রক্তচোষা না, চা বাগানের ক্ষেত্রে উই আর দ্য এক্সপ্লয়েটার্স, এই কথা শুনতে হয়েছে। তো যার জন্য এইখানে এখন যখন এই অলিগার্ক কথা বলা হচ্ছে, ডেফিনেটলি খারাপ লাগে, একটু অস্বস্তি বোধ করি। এবং গভর্নমেন্টকে বলেছি আমরা যে আপনার যদি ইফ ইউ ক্যান এনশিওর 17%, 18% আমার ইনভেস্টমেন্টের রিটার্ন এনশিওর করে, আপনি ন্যাশনালাইজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। মানে বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকার চাইলে নিয়ে নিতে পারে। অ্যাটলিস্ট আমি আমারটা দিয়ে দিতে রাজি আছি, মানে এই কথা কেন শুনবো? বিকজ আমি কিন্তু ওই যে স্পেশাল বেনিফিশিয়ারি ছিলাম না। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার 3টা পাওয়ার প্ল্যান্টের মধ্যে 2টোই আমার টেন্ডার, কম্পিটিটিভ প্রাইসের টেন্ডার, মানে 1 পয়সার ডিফারেন্সে আমি উইন করি। আর থার্ডটা হলো আনসলিসিটেড ছিল, বাট সেটাও তখন সময় এক্স্যাক্টলি মানে 5-6 মাসের ডিফারেন্সে টেন্ডারের যে প্রাইসটা ছিল, গভর্নমেন্ট আমাকে বাধ্য করেছিল সেই প্রাইসে নেওয়ার জন্য, যে তুমি নিও, টেক ইট অর লিভ ইট, এই ধরনের একটা ইয়ে ছিল। তো আমি অ্যাকসেপ্টেড যে আমার ওইখানে কিছু সেম কিছু জায়গা ছিল, আমার অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার কিছু অ্যাডভান্টেজ ছিল আমার, যার জন্য আমি অ্যাকসেপ্ট দিস। তো যার জন্য আমি বলতে পারি যে আমার ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লিকেবল না, এবং অনেক আইপিপির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। বাট একইভাবে কোনো আইপিপির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে যে তারা হয়তো বেশি চার্জ করেছে। তো যার জন্য আমি অফকোর্স কথা শুনলে খারাপ লাগে, যখন অলিগার্ক আপনারা বলছেন বা আপনার হলে ক্যাপাসিটি পেন, খারাপ লাগে। গভর্নমেন্ট যদি মনে করে এইভাবে আমরা যেতে পারি, বাট আমরা উই আর অলওয়েজ ওপেন টু ডিসকাস। উই ক্যান ওপেন আওয়ার বুক যে আমরা আসলে কত পয়সা করেছি বা করি নাই, সেটা আমরা দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। আপনাদেরকেও দেখাতে পারি, আপনি যদি চান, কোনো অসুবিধা নেই। এখন একটা দাবি উঠছে যে সিপিডি থেকে বলছে যে চুক্তিগুলো সেগুলো প্রকাশ করা হোক, এটি কি যুক্তিসঙ্গত? হ্যাঁ, হোয়াই নট, অবশ্যই করা উচিত। আমি তো মনে করি যে বিকজ মানে এটা গভর্নমেন্টের সঙ্গে, গভর্নমেন্টের যে কোনো চুক্তি তো হলো প্রকাশ করা উচিত, জানা দরকার, সবাই জানা দরকার যে আমরা কোথায় আছি, কী ধরনের কী টার্মস কন্ডিশনে আছে। বিকজ আমি যদি বলি, আমি নিজেও কিন্তু আমি বিপার প্রেসিডেন্ট, আমি কিন্তু অবশ্যই জানি না যে অন্যান্য মানে ডিফারেন্ট কোম্পানি কী ধরনের হলো ক্লজে তাদের চুক্তিগুলো করা আছে, ডিফারেন্ট থাকতে পারে, এবং আমরা জানি ডিফারেন্স আছে। মানে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমরা জানি হলো মানে পিপিএ যেটা পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে কিছু ডিফারেন্স রয়ে গেছে। তো এটা যদি ওপেন করতে হয়, কোনো অসুবিধা নেই। আমরা মনে করি আমরা এটা সাপোর্ট করা উচিত, সবাই জানা দরকার। মানে আনলেস আপনি যদি ট্রান্সপারেন্ট না হন, লোকজন আপনাদের কাছে বা জনগণের কাছে কিন্তু একটা সন্দেহ থেকে যাবে। আমার আমি মানে স্ট্রংলি এটা হলো মানে সাপোর্ট করি। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে স্টুডিওতে ডাকার জন্য। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানে শেষ করছি। অতিথি যেটি বললেন যে পিডিবির সঙ্গে যে তাদের পাওনা নিয়ে দেন দরবার, সেটি সুরাহার প্রত্যাশা তিনি করছেন, কিন্তু মানুষ কিন্তু চায় যে দেশ প্রত্যেকটা নাগরিক নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাক। গরমকাল আসছে, যাতে বিদ্যুতের সংকটের কারণে মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে সরকার নজর দিবে, সেটি কিন্তু আমরাও প্রত্যাশা করি। এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।